আপনার কি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? আপনার কাছে জানতে চাই যে আপনার সাথে কি কথা হয়েছে আজ? কোনো নির্দেশ কি তিনি এদিন দিয়েছেন আপনাকে? মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার 4 দিন বা 5 দিন আগে এক ছোট করে আলাপ হয়েছে। এর মধ্যে আমার কিছু টাস্ক আমাকে দেওয়া হয়েছে, ওই টাস্কগুলো আমি করছি। আমরা ওই কাজগুলো শেষ করে আমি আবার ওনাকে আপডেট দেওয়ার সময় কথা হবে, বাট এর মধ্যে আজকে কথা হয়নি আমার। না, অর্থাৎ তার কোনো নির্দেশ এই মুহূর্তে, এই যে আওয়ামী লীগ আবার নতুন মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা, একদম পরিষ্কার নির্দেশনা আছে। সেটা হচ্ছে যে এই ইউনূসের এই দুর্নীতির ব্যাপারে মানুষকে সোচ্চার করা, বাংলাদেশে যা ঘটছে সেগুলো আমরা মানুষের কাছে জানানো। আপনি জানেন যে আমি আন্তর্জাতিক পরিসরে 4টি অভিযোগ দায়ের করেছি। গোপালগঞ্জের গণহত্যা সহ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আমি 3টি অভিযোগ দায়ের করেছি। এই সপ্তাহে আমি দায়ের করব আরো 3টি অভিযোগ। এটা নিয়ে 7টি অভিযোগ হবে। এই 7টিরই আইনজীবী আমি। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশে আমি অনেকটা ট্যুরের মতো করছি, বিভিন্ন মানুষকে সংগঠিত করছি। পৃথিবীর বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে যাচ্ছি, মানুষকে একত্রিত করে তাদেরকে একটা অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি। এইটা একেবারে আপনার যদি বলেন রুট 66 লস অ্যাঞ্জেলস থেকে একেবারে আপনার সেই অকল্যান্ড পর্যন্ত, নিউজিল্যান্ড পর্যন্ত আমি প্রত্যেকটা দেশেই যাব, বিভিন্ন দেশে যাব। আমাদের মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, মধ্যপ্রাচ্য বলেন, ফার ইস্ট এশিয়া বলেন, আপনার এশিয়া বলেন, আপনার ইউরোপ বলেন, বিভিন্ন জায়গাতে আমি যাচ্ছি, চেষ্টা করছি আমার মতো এবং মানুষকে সংগঠিত করবার জন্য। সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অবস্থা, আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেখানেও তো আটকে রেখেছেন মোহাম্মদ ইউনূস। যদি বাংলাদেশ আমরা তো ইউনূসের আন্ডারে এমনি কোনো ইলেকশনে যাব না। ইউনূস যদি এখানে থাকে আমরা তার অধীনে তো কোনো ইলেকশনে এমনিও যাব না। সুতরাং ইউনূস আমাদেরকে ব্যান করলো, ইউনূস তো নিজেই অবৈধ। সাংবিধানিক ভাবে তো ইউনূসের কোনো ভিত্তি নাই। মানে আপনি যদি আমাদের কনস্টিটিউশনটা দেখেন, যেহেতু তারা কনস্টিটিউশন আন্ডারে ওথ নিয়েছে, আপনি যদি আমাদের কনস্টিটিউশনটা দেখেন, আমাদের কনস্টিটিউশনে তো এই সরকারের কোনো প্রভিশনই নেই। সেটাই তো পাল্টে ফেলতে চাইছেন এই মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার। না, এই জন্য আপনাকে আমি বলছি যে একটা অবৈধ, আপনার যদি আস্তাক বাংলা আজকে অবৈধ কেউ দখল করে আপনাকে যদি চাকরিচ্যুত করে, এইটা চাকরিচ্যুত হবে? এটা তো হবে আপনার গায়ে। আমরা তো কাউকে ঢুকতেই দেব না, কিন্তু মোহাম্মদ ইউনূস তো ঢুকে বসে রয়েছেন বাংলাদেশের ভেতরে, এবং সেটা আর কিছুদিন গেলেই 1 বছর সেটাও হয়ে যাবে। যে ধরা যাক আস্তাক বাংলাতে অস্ত্রের মুখে যেটা ইউনূস ঢুকেছে, এরকম দখল করলো, বাংলাদেশ যেমন ক্যাপচার করেছে। এখন একটা দখলবাজ যদি বলে যে তুমি এটার বিরুদ্ধে, সরি তোমাকে ব্যান করা হলো, এটা করা হলো, এইটা তো আইন অনুযায়ী সিদ্ধ না। সুতরাং এদেরকে যখন উৎখাত করা হবে তখন মাননীয় প্রধানমন্ত্রীর উপরেই ফিরবেন। এটাই সাংবিধানিক ধারাবাহিকতা। সেটাই আপনার কাছে জানতে চাইছি যে সেটা কিভাবে, কারণ যদি নির্বাচনের মাধ্যমে হয়, যদি রাজনৈতিক ভাবে হয়, তাহলে নির্বাচনে যেতে হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে। আরেকবার বলুন। একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন। করবে কে? কারণ জনগণকে তো এই মুহূর্তে ভয় দেখিয়ে দমিয়ে দেওয়া হয়েছে। ছাত্র সমাজ এই মুহূর্তে মৌলবাদীদের হাতে চলে গেছে। মৌলবাদীদের হাতে গেছে, বাংলাদেশের মানুষ সংগঠিত হচ্ছে। জনবিস্ফোরণ হতে তো সময় লাগে না, জনবিস্ফোরণ হতেও সময় লাগে না, জনমানুষ একত্রিত হতেও সময় লাগে না। এই কাজগুলো, আর সাধারণ মানুষ যেভাবে অতিষ্ঠ হয়েছে, যেভাবে তাকে অতিষ্ঠ করা হয়েছে, যেভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু নস্যাৎ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ তো কয়দিন আগেও রাস্তাতে নামলো, মাইলস্টোন স্কুলের যে ঘটনাটাতে, সেইটাতে আপনি দেখেননি যে বাচ্চারা কিভাবে রাস্তায় নেমে গেছে, কিভাবে হয়েছে। কিন্তু দাদা, যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসছে, আমরা যদি গত 5ই আগস্টের পর থেকে ঘটনাক্রমগুলো দেখি, যে বাংলাদেশের ইতিহাসকে নষ্ট করে দেওয়া হয়েছে, মেট্রো রেলগুলো, যে স্টেশনগুলো রয়েছে সেখানে ভাঙচুর করে দেওয়া হয়েছে, শেখ হাসিনার নামাঙ্কিত যে সমস্ত ভবনগুলো ছিল সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে, ধানমন্ডি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে এতটা কি সহজ হবে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা? এই জন্মে কি তিনি ফিরতে পারবেন বলে আপনারা এখনো আশা রাখছেন? আমরা তো মনে করি এখনো পর্যন্ত খেলা শুরুই হলো না। খেলার তো এখনো ঠিক মতো শুরুই হলো না, বাঁশি ঠিক মতো বাজলো না। অপেক্ষা করুন। আমার কথা সাউন্ডস আপনার কাছে মনে হতে পারে যে না 1 বছর হয়ে গেল। আমি অনেক কথা জনসম্মুখে বলতে পারি না, সেটা আমার পক্ষে বলা সম্ভবও না। শুধু এতটুকু জেনে রাখুন যে মাননীয় প্রধানমন্ত্রী একটি অভ্যুত্থান এবং লক্ষ লক্ষ জনতার হর্ষধ্বনির মধ্যে দিয়ে ফিরবেন। ঠিক, রাজনৈতিকভাবেই ফিরবেন এবং দেশের জনতাই তাকে ফেরাবে। ঠিক, প্রত্যেকটা মানুষেরই দেশ মায়ের মতো। সুতরাং দেশের খারাপ হলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দেশবাসীর
মন থেকে একটা হাহাকার বেরিয়ে আসে। দাদা, আমি একটা জিনিস একটু জানতে চাইবো, গত 5ই আগস্টের নেপথ্য কারিগর, মানে যিনি একেবারে কপ্টারে উঠিয়ে ভারতে রওনা করিয়ে দিয়েছিলেন শেখ হাসিনাকে, সেই মানুষটা, আপনি বুঝতে পারছেন কার কথা বলছি? সেনাপ্রধানের কথা বলছি, ওয়াকারুজ্জামান। তিনি কোথায়? 1 বছর পর তাকে তো বর্তমানে দেখাই যাচ্ছে না। করছেনটা কি? মেঘের আড়ালে চলে গেলেন? ওয়াকারুজ্জামান একটা, আমি আপনাকে কি বলবো, বলার অপেক্ষাই রাখে না। আপনি জানেন যে তার প্রতি আমার কিরকম ক্রোধ, রাগ, এটা আমি অনেকবার বলেছি। স্ট্র্যাটেজিগত কারণে আমরা একটা সময় মনে করেছি যে তারা হয়তো তাদের ভুলটাকে রেকটিফাই করতে পেরেছে, রেকটিফাই করবে। এখন দেখা যাচ্ছে যে যেই লাউ সেই কদু, এবং এটা বলতে তার কোনো দ্বিধা নেই। বিশেষ করে গোপালগঞ্জে সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছে, তারপরে তো আর এটা বলতে কোনো রকমের দ্বিধা নেই যে এই সেনাবাহিনী 5ই আগস্টের পেছনে অতপ্রতভাবে জড়িত ছিল, বা কতিপয় সেনাবাহিনীর ব্যাটালিয়ন বা অফিসাররা। সমগ্র সেনাবাহিনীকে বলাটা ঠিক হবে না হয়তো, বা আমি বলবো কতিপয় বা কিছু, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। আর ওয়াকারুজ্জামান এখন আছে। ওয়াকারুজ্জামান হচ্ছে তার 2026-এর জুন পর্যন্ত তার চাকরির মেয়াদ। এইটাকে সে কিভাবে বাঁচিয়ে রেখে এলপিআর যেতে পারে আর 1 বছরের জন্য, এরপরে কানাডাতে যে কোটি কোটি টাকা পাচার করেছে সেখানে চলে যাবে তার মেয়ের কাছে। এটাই হচ্ছে তার একমাত্র ধান্দা। এটা ছাড়া আমি আর অন্য কিছু দেখি না। আচ্ছা, মানে আপনি বলছেন যে এরপর ওয়াকারুজ্জামান দেশ ছাড়তে পারেন, কিন্তু মোহাম্মদ ইউনূস কি করবেন? তিনি কি দেশ ছাড়বেন? ইউনূসের পুরো ব্যাপারটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা যে এই পাতানো ইলেকশনটা দিবে, এই ইলেকশনের পরে এই এনসিপি আর জামাতকে ক্ষমতায় আনার পরে সে রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারে, তাকে রাষ্ট্রপতি হয়তো বা বানানো হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আছে। কিন্তু তাহলে তো তিনি একটা সাংবিধানিক পদ পেয়ে যাবেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি রাষ্ট্রপতির নির্দেশ না থাকে, সাংবিধানিক পদ তো হবে না। কারণ একটা কথা মাথায় রাখবেন যে ভয়েড অ্যাব ইনিশিও হয়ে গেছে, শুরুতেই তারা বাতিল। এরা যে ইলেকশনটা করবে সেটা অবৈধ, ওদের মাধ্যমে যে সরকার ক্ষমতা গ্রহণ করবে সব অবৈধ। এটা অটোমেটিক বাতিল। এটার জন্য কোনো পার্লামেন্টের সেশনেরও দরকার নেই, নাথিং। এটা এমনই বাতিল যে এটার জন্য কোনো পার্লামেন্টের সেশন করেও বাতিল করার দরকার নেই। আচ্ছা, একদম শুরুতেই বাতিল। সুতরাং এই যে আপনি বলছেন যে সাংবিধানিক একটা পদ পেয়ে যাবে, প্রেসিডেন্ট হবে, পুরো প্রক্রিয়াটা যখন অবৈধ, তখন সে বৈধ পজিশনে গেলেও যেই প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে এসেছে সেই প্রক্রিয়া অবৈধ হওয়ার কারণে পুরো কাজটাই অবৈধ হয়ে যাবে। আচ্ছা, বিএনপির কি বক্তব্য এই মুহূর্তে, গত 1 বছর পর? তারা তো এখনো পর্যন্ত ক্ষমতায় ফিরতে পারলেন না। বিএনপি আসলে যা করছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার, নিপীড়ন। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, একের পর এক হামলা, চাঁদাবাজি, গুন্ডামি, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় মোড়ে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। তারা তো ভেবেইছে যে তারা ক্ষমতায় অলরেডি চলে এসেছে, অথচ জানে না তাদের পেছনের খেলা কি হচ্ছে। এবং আমেরিকান এমবাসি থেকে পরিষ্কারভাবে বলা আছে যে তারেক রহমানকে তারা মানতে চায় না। আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমান এখনো পর্যন্ত বাংলাদেশে আসেনি, এই ধরনের নেগোসিয়েশন চলছে, কথাবার্তা চলছে। এখনো পর্যন্ত আমি বলতে পারি যে আমেরিকান এমবাসি এনসিপি এবং জামাতকে ক্ষমতায় আনার জন্য মরিয়া। এইটার জন্য তারা নানান ধরনের চেষ্টা চরিত্র করছে, এটার জন্য তারা সংবিধান চেঞ্জ করতে চাইছে। এবং আপনি জানেন যে এর আগে আমি একজন লোকের নাম বলেছি, ফরাদ মজাহার, তাকে তাদের শিক্ষাগুরু হিসেবে দিয়েছে, সে তো এদেরকে ভালোই তালিম দিয়েছে। এখন তারা জুলাই সংবিধান, এবং ওই পরিষ্কারভাবে বলা আছে যে বাংলাদেশের গণতন্ত্র যেটা, সেটা হচ্ছে পশ্চিমা গণতন্ত্র, অর্থাৎ ফরাদ মজাহারের বইয়ে পরিষ্কার লেখা আছে এই গণতন্ত্র চলবে না, আর এইখানে কালচারের ভেতরে ইসলামকে আনতে হবে, এইসব কথাবার্তাই বলা আছে। অর্থাৎ এটাকে পুরো একটা ইসলামাইজেশন করে ফেলবে, এটাকে একটা ইসলামিক রিপাবলিক করবে। আপনি নিশ্চিত থাকতে পারেন এই ব্যাপারে। ঠিক দাদা, আপনি নিশ্চয়ই জানেন যে গ্রেটার বাংলাদেশ একটা ম্যাপ সামনে এনেছে, এবং একটা তুর্কির এনজিও এই ম্যাপটাকে সামনে এনেছে, এবং যেটাতে বলা হয়েছে যে গ্রেটার বাংলাদেশ মানে হচ্ছে তার মধ্যে আমাদের ভারতবর্ষের এই বাংলারও কিছু কিছু অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে, 7 সিস্টার্সের কিছুটা অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং মিয়ানমারেরও কিছু একটা অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটার পেছনে যে টার্কির মাথা রয়েছে সেটা বোঝা যাচ্ছে, কারণ এর সঙ্গে টার্কির এনজিওর একটা যোগ রয়েছে। এর পেছনে এগুলো আপনাদেরকে ইরিটেট করা এবং এগুলো আপনাদেরকে ডাইভার্ট করার পরিকল্পনা ছাড়া আর কিছুই না। এটা নিয়ে যে আমরা কথা বলছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রুকুচকে তাকাচ্ছে, খোঁজ নিচ্ছে, এই পুরো ব্যাপারটা হচ্ছে এক ধরনের, আপনি খেয়াল করে দেখবেন যে সামনে কি আসছে, তাহলে বুঝবেন যে ওই কাজটার জন্যই এই কাজটা করা হচ্ছে। অর্থাৎ কোনো একটা কিছুকে আড়াল করার জন্য বা কোনো একটা কিছু আসবে সেটাকে বুঝতে না দেওয়ার জন্য এমন একটা ফালতু কাজ করা হচ্ছে যেটা মিনিংলেস। আপনাকে যেটা জানতে চাইছিলাম যে এর পেছনেও কি আমেরিকার মাথা? আমি মনে করি না, কারণ স্বতন্ত্রভাবে তার্কি কিন্তু জামাত ইসলামের একজন আপনার ফান্ড দেয় এমন একটি দেশ। আপনি জানেন যে জামাত ইসলামের এই যে পুরো চলার পথের যত টাকা পয়সা এবং বাংলাদেশে যে তারা নানান ধরনের ব্যবসা বাণিজ্য করছে, এটার পুরো একটা জায়গা হচ্ছে তার্কি একটা স্টেক হোল্ডার আছে।
একটা দীর্ঘদিন ধরে। ফলে আমি মনে করি তারকির এটা একটা নিজস্ব জামাতি বলয় থেকে এটা করছে, অন্য কিছু না। ঠিক। দাদা, একটা কথা একটু আপনার কাছ থেকে জানতে চাই এই বিষয়টাতে। এই যে যেদিন ধানমন্ডি ভেঙে ফেলা হয়েছিল, 32 নম্বর ধানমন্ডি, শেখ মুজিবরের স্মৃতি বিজড়িত সেই বাড়ি, সেদিন সেদিন আপনি কার্যত কেঁদে ফেলেছিলেন, ভাষা হারিয়ে ফেলেছিলেন। তারপর থেকে আরো অনেকগুলো মাস চলে গেল। এই একটা বছরে কি কি পরিবর্তন হলো বাংলাদেশে, যদি 1, 2, 3, 4 করে একটু বলেন। বাংলাদেশের পরিবর্তন যেটা হয়েছে সেটার প্রথমত সে তার আইন শৃঙ্খলা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি। প্রায় 3000-এর মতো পুলিশ অফিসারকে খুন করা হয়েছে। আপনার প্রায় 15-20 হাজারের মতো বা এই রেঞ্জের মতো আপনার যে পরিবারের সদস্য এবং একই সাথে অনেক পুলিশের সদস্যরাও নিখোঁজ আছে। অর্থাৎ এই 3-4 হাজার পুলিশের ফ্যামিলিকে যদি আপনি এক্সটেন্ডেড ভাগ করেন, এক একটা ফ্যামিলিতে এভারেজে 2 জন বা 3 জন করেন, প্লাস হচ্ছে অনেকেই সেখানে নিখোঁজ আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে গেছে। রাস্তার যেখানে সেখানে ছুরি, আপনার ছিনতাই, চুরি, ডাকাতি, জবাই করে মেরে ফেলছে, কি নৃশংস কায়দায় মেরে ফেলছে, যেগুলো আমরা বাংলাদেশে কখনো দেখিনি। যে একজন মানুষকে মেরে আপনার পোলে ঝুলিয়ে দেওয়া যায়, এটা আমরা কোনো দেখিও নি, কল্পনাও করিনি। বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে। নারীদের নিরাপত্তা, নারীদের কর্মসংস্থান, এই প্রত্যেকটা জিনিস এখন ইসলামাইজেশন হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা এসেছে যে লেগিংস পড়তে পারবে না নারীরা, আপনার স্লিভলেস জামা কাপড় পরতে পারবে না, এই ধরনের নির্দেশনা এসেছে। অথচ বাংলাদেশ একটি সেকুলার কান্ট্রি, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ কান্ট্রি। বাংলাদেশ এখন কোন পথে যাবে সেটা একটা শেপ আপ হচ্ছে। এই যে আমি বিচার ব্যবস্থার কথা বলছি, যে বিচার ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে। বিচারপতি, এখন যে প্রধান বিচারপতি আছে সে কোনো বৈধ প্রধান বিচারপতি না। এই অবৈধ প্রধান বিচারপতি এখন আবার নিয়োগ দিয়েছে 53 জনকে। এই 53 জনকে কিভাবে নিয়োগ দিয়েছে, কোন প্রক্রিয়াতে নিয়োগ দিয়েছে আমরা কেউ জানি না। 18 জন বিচারপতিকে বরখাস্ত করা হয়েছে। যে আইনে বরখাস্ত করা হয়েছে সেই আইনে কোনোদিনই বরখাস্ত হতে পারে না। অর্থাৎ বিচার ব্যবস্থাও ভেঙে পড়ছে। আইন শৃঙ্খলা বলেছি, বিচার ব্যবস্থা বলেছি, আর্থসামাজিক অবস্থা বলেছি। এডুকেশন সিস্টেম তো সিম্পলি বলা যায় যে বখাটেদের খপ্পরে। আপনার ম্যাট্রিক পরীক্ষাতে ফেল করেছে, অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষাতে ফেল করেছে, সেই ফেল করার পরে তারা মিছিল বের করেছে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। যখন মন চাইছে তারা আন্দোলন করছে, যখন মন চাইছে তারা বলে আমরা পরীক্ষা দিব না, অমুক পরীক্ষা বন্ধ করতে হবে, তমুক পরীক্ষা বন্ধ করতে হবে। আপনার বিভিন্ন স্কুলের টিচারদেরকে আপনার মব জাস্টিসের মাধ্যমে অপমানিত করা হচ্ছে, এই স্টুডেন্টরাই করছে। অর্থাৎ একটি জাতিকে কমপ্লিটলি অশিক্ষিত বানানো হচ্ছে, কমপ্লিটলি শেষ করে দেওয়া হচ্ছে। আমরা একটি ব্যর্থ ব্যানানা রিপাবলিকে পরিণত হতে যাচ্ছি, আপনি জাস্ট লিখে রাখেন। বেশ, এই যে জেল থেকে এই যে সমস্ত যাদেরকে শাস্তি দেওয়ার জন্য জেলের ভেতরে ঢোকানো হয়েছিল তাদের তো সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই যে সেগুলো তো হয়েছে। এবং আরেকটা অ্যালার্মিং বিষয় আপনাকে বলি যে আমাদের যারা নেতাকর্মী আছে বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ, তাদেরকে সবাইকে গত 3 দিন আগে কেরানীগঞ্জ জেলে এনে হাজির করেছে। এবং এটা নিয়ে নানান ধরনের আলাপ হচ্ছে। কেউ বলছে যে তাদেরকে আপনার এখানে গণহত্যা হতে পারে, কেউ বলছে তাদেরকে মুক্তিপণ হিসেবে এক জায়গাতে রাখা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে নানানভাবে চাপ দেওয়ার জন্য, তারা যাতে কথা না বলতে পারে, তারা না যাতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে সেই সব কারণে। সুতরাং এতগুলো এমপিকে একসাথে কেরানীগঞ্জ জেলে নিয়ে আসা, এটাও আমাদের সন্দেহের উদ্রেক করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তাকে পিঠ মোড়া করে বেঁধে তাকে হ্যান্ডকাফ করিয়ে আনা হয়েছে। কেন? কারণ তিনি রায় দিয়েছিলেন একটা 2009 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের, অন্য আরো 7 জন বিচারপতির মধ্যে তিনি একজন রায় দিয়েছেন। অথচ তাকে সেখানে গ্রেফতার করা হয়েছে একটি হত্যা মামলাতে। তিনি নাকি যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড করেছেন। 82 বা 83 বছর বয়স্ক এক ভদ্রলোকের বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি প্রধান বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতিকে হাত করা পরিয়ে হাত পিছুমোড়া করে বেঁধেছে। এর থেকে নির্মম অপরাধ আর ভয়ঙ্কর আর কি হতে পারে বলেন? সেই মানে সত্যি মানে গত 1 বছর ধরে একটা দেশ যে কোথায় যেতে পারে, কারণ বাংলাদেশ তো বারবার নানা রকম উথাল পাথাল দেখেছে, ক্ষমতার হস্তান্তর দেখেছে। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, আবার এরশাদের সময়ও বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। কিন্তু এতটা গত 1 বছরে যেটা বাংলাদেশ দেখলো, এরকম পরিস্থিতি বোধহয় আমার মনে হয় আগে কখনো এমন হয়েছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আগে কখনো এমন অবস্থাতে আসেনি। কারণ এরশাদের সময়ও এতটা খারাপ অবস্থা হয়নি যতটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আপনারা কতটা আশাবাদী যে এই ব্যবস্থা থেকে একদিন বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে? কতটা সময় লাগবে? কতটা আশাবাদী আপনারা যে কিভাবে? আমি এই পুরো ঘটনাটাকে আমি বলবো যে আমাদের জন্য এটাকে যদি আমি পজিটিভ ভাবে নেই, তাহলে আমি বলবো যে এই ঘটনা থেকে আমরা নিজেদেরকে আরো সংগঠিত করতে পারছি। এবং আমি আপনাকে একটা কথা বলে দেই যে যেই আওয়ামী লীগটা ফেরত আসবে, এই আওয়ামী লীগটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগটাকে নিজেকে রিফাইন করে, নিজেকে মেরামত করে, নিজেকে ঠিক করে, তারপর একটা দিক ঠিক করে সে ফেরত আসছে। কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? কতটা সময় লাগতে পারে?
6 months to 1 year। আমি একটা কথা আপনার কাছে একটু জানতে চাই, একটা বছর তো হলো, আপনি এর আগে অনুষ্ঠান 6 মাস যাবে কিনা আমি নট কোয়াইট শিওর, 6 মাস এরা সার্ভাইভ করতে পারবে কিনা।